সেন্ট ইউফিজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেন্ট ইউফিজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থের সময় মূল্যের একটি অঙ্কের সমস্যার সমাধান করাবো। আজকে যে সমস্যাটা করাবো আমাদের খালেকুজ্জামান বইয়ের সৃজনশীল প্রশ্ন 16 নাম্বার যে সমস্যা আছে সেই সমস্যা। এখন শিক্ষার্থীরা আমরা প্রশ্নটা ভালো করে লক্ষ্য করি। রফিক তার বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে 4 বছর পর সুদ আসলে মোট 1,50,000 টাকা পরিশোধ করে। 10 বছর পর জনাব সেলিম ব্যবসায়ের একটি মেশিন ক্রয় করতে 2 লক্ষ টাকা প্রয়োজন হবে। সেলিম বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। সোনালী ব্যাংকের সুদের হার 12%, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়। অন্যদিকে রূপালী ব্যাংকের সুদের হার 14%। রূপালী ব্যাংক বছরে 2 বার সুদ প্রদান করে। তাহলে আমাদের ক নাম্বার কোশ্চেন বলেছে অ্যানুইটি কি। খ নাম্বার বলছে চিরস্থায়ী ভিত্তি বলতে কি বুঝো। গতে রফিককে ঋণের চক্রবৃদ্ধি সুদের হার কত। তারপর ঘতে বলছে সেলিমের কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত, যুক্তি সহ বর্ণনা কর। যুক্তি সহ মানে উত্তর দাও। এখন আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা শিক্ষার্থীরা দেখি আমরা অ্যানুইটি কাকে বলে, মানে অ্যানুইটি সংজ্ঞাটা আমরা লিখবো। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্য সমপরিমাণে নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ ধারাকে অ্যানুইটি বলে। অথবা আমরা এইভাবে লিখতে পারি, যে কোনো একটা তোমরা লিখবে। নির্দিষ্ট সময়ের জন্য একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলে। এরপর হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী ভিত্তি বলতে কি বুঝো। চিরস্থায়ী ভিত্তি হলো এমন এক ধরনের ভিত্তি যা অ্যানুইটির যার মেয়াদ অসীম। চিরস্থায়ী ভিত্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ বা বছরের সংখ্যা নির্দিষ্ট থাকে না, এবং চিরস্থায়ী ভিত্তির যে বর্তমান মূল্য যে সূত্রটি সেটা হচ্ছে পিভি = A/I। তাহলে এখন আমরা শিক্ষার্থীরা গ নাম্বার সমস্যা সমাধানটি করব। তাহলে শিক্ষার্থীরা আমাদের গতে বলছে রফিককে ঋণের চক্রবৃদ্ধি সুদের হার। এখন সুদের হার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আয়ের মান নির্ণয় করার জন্য। এখন আয়ের মান যখন আমরা নির্ণয় করব তাহলে প্রশ্নে কোন জিনিসটা দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, এবং ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, এবং সময় মেয়াদকালটা উল্লেখ থাকবে। তাহলে আমাদের আয়ের মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যেটুকু প্রয়োজন রফিক সাহেবের এই প্রশ্নটা আমরা আন্ডারলাইন করি। এখন প্রশ্ন আমরা দেখব, রফিক তার বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। মানে তার বন্ধুর কাছ থেকে সে ঋণ গ্রহণ করবো আজকে, মানে মনে করেন বর্তমানে। এটা হচ্ছে পিভি মানে প্রেজেন্ট গুলো হচ্ছে 1 লক্ষ টাকা, এবং 4 বছর পর তাকে পরিশোধ করবে। তাহলে তার টাকাটা পরিশোধ করার যে মেয়াদ মানে এন এর মান মেয়াদকাল হচ্ছে 4 বছর, এবং 4 বছর পর সুদ আসলে মোট তাকে 1,50,000 টাকা পরিশোধ করতে হবে। তাহলে FB = হচ্ছে 1,50,000 টাকা। আমরা যদি এই অংশটুকু প্রশ্নের বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর দেওয়াটা কি হবে, অনেক সহজ হবে। আর এইটুকু যদি না বুঝতে পারি, রফিক সাহেব যেহেতু চেয়েছে আমরা রফিকের অংশটুকু শুধু করবো, এই অংশে আমাদের কি চেয়েছে। তাহলে আমাদের যখন সুদের হার তখন আমাদের সূত্রটা আমরা যেটা বসাতে হবে আমরা জানি FB = PB 1+I/n। আমরা উপরে মানটা তো দেখে নিয়েছি। পিভি মানে কি প্রেজেন্ট ভ্যালু, যা বর্তমান মূল্য যাকে বলে 1 লক্ষ টাকা উল্লেখ আছে। FB হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য 1,50,000 টাকা। এন হচ্ছে মেয়াদকাল 4 বছর। তাহলে সূত্র অনুসারে শুধু মান বসিয়ে দিবে। এখন সমাধানটা সবাই পারবে অতি সহজেই। FB হচ্ছে 1,50,000, পিভি হচ্ছে 1 লক্ষ, আর এন এর মান হচ্ছে 4 বছর। তারপর আমরা ভাগ করলে হয় 1.5। এখন 1,50,000 1 লক্ষ ভাগ করলে কত হবে, 1.5 হবে। এখন যেখানে আমরা শিক্ষার্থীরা আটকে যাই, মাঝে মাঝে সবাই না অনেকে আটকে যায়, ক্যালকুলেটার যদি আমরা দক্ষ ব্যবহার না করতে পারি তাহলে আমরা দেখাই
এখানে পাওয়ার আমরা তো মানে পাওয়ার 4 বছর আছে, 19 এর লগের অঙ্ক আমরা করেছি এরকম ভাবে আমাদের 4 বছর আছে। এখানে যদি 4 বছর থাকে তা পাওয়ার, তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। যদি 5 বছর থাকে 5 দিয়ে ভাগ, 10 বছর থাকলে 10 দিয়ে ভাগ। মোট কথা যা বোঝালো, যে বছরটি থাকবে সেই বছর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে যেহেতু 4 বছর আছে, 4 দিয়ে ভাগ করলে 1 হয়, আমরা দিইনি। আর এখানে তাহলে মনে মনে কিছু না থাকলে 1 আছে, 1 ভাগ কত, 4। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কিভাবে করতে পারি, সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই প্রয়োজন হবে। ক্যালকুলেটর করব হচ্ছে 1.5 পাওয়ার 1 ভাগ 4 সমান সমান দিলে আমাদের উত্তরটা নেমে আসবে 1.1067। বিয়োগ করার পর হয় হচ্ছে 0.1067। যেহেতু সুদের হার শতকরা প্রকাশ করতেই হবে, 100 দিয়ে গুণ করলে হবে 10.67। তাহলে রফিকের ঋণের চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10.67। তারপরের কোশ্চেনটা আমরা দেখি। পরে বলছে সেলিমের কোন ব্যাংকে জমা রাখা উচিত, যুক্তি সহ উত্তর দিতে হবে। তাহলে সেলিমের অংশটা আমরা আরেকটু আবার রিপিট করে পড়ি। 10 বছর পর জনাব সেলিম ব্যবসায়ী একটি মেশিন ক্রয় করতে 2 লাখ টাকা প্রয়োজন হবে। সেলিমের বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চায়। সোনালী ব্যাংক তাকে 12%, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়। আর অন্যদিকে রূপালী ব্যাংকের সুদের হার 14%। রূপালী ব্যাংক বছরে 2 বার সুদ প্রদান করে। এখন আমরা যারা ব্যাংকে টাকা রাখতে চাই, আমরা কোন ব্যাংকে টাকা রাখবো, যে ব্যাংকে আমি বেশি লাভবান হব সেই ব্যাংকে নিশ্চয় আমরা টাকা রাখবো। তাহলে সেলিম সাহেব তাই করবে, যে ব্যাংক থেকে মানে লাভ বেশি হবে বা মুনাফা বেশি পাওয়া যাবে, অধিক টাকা পাওয়া যাবে একই সময়, সেই ব্যাংকে সে কি রাখবে, টাকা রাখবে। তাহলে এরকম যদি প্রশ্ন আসে তাহলে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে, শিক্ষার্থী ঘাবড়ে যায়, স্যার আমরা কোন সূত্রটা এখন কি করবো, প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের প্রকৃত সুদের হার সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে প্রকৃত সুদের হার সূত্র যেটা, সেটা আমাদের মনে রাখতে হবে হচ্ছে EIR সমান সমান 1 প্লাস I ডিভাইডেড M পর M-1। তাহলে প্রকৃত সুদের হার সূত্রটা হচ্ছে মনে রাখার পর, এখানে প্রশ্নে আমাদের বলছে যে সেলিম সাহেব কি করে, সোনালী ব্যাংক 12%। তাহলে আমাদের সুদের হার কত পার্সেন্ট, 12%। এবং আছে সে বছরে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে। ত্রৈমাসিক বলতে আমরা কি বুঝি, মানে 3 মাস পর পর সুদ প্রদান করে। 3 মাস পর পর যদি প্রদান করে তাহলে বছরে কয়বার প্রদান করে, আমরা 12কে 3 দিয়ে ভাগ করি, 4 বার প্রদান করে। তাহলে এম এর মান হচ্ছে কত, 4। তাহলে আমরা আই এর মান বসাবো 0.12, এম হচ্ছে 4। ক্যালকুলেশন হলো 0.03। পুরো পাওয়ার যোগ করলে 1.1255, বিয়োগ করলে 0.1255 এবং শতকরা প্রকাশ করলে 12.55%। এবং রূপালী ব্যাংকের ক্ষেত্রে একই সূত্র, প্রকৃত সুদের হার EIR 1 প্লাস I ডিভাইডেড M পর M-1, শুধু মানটা শুধু চেঞ্জ। এখানে রূপালী ব্যাংক বলছে সে 14% হারে, তাহলে I এর মান 14, আর সে কথাটা আবার ঘুরাই করছে কি, বছরে 2 বার প্রদান করে। বছরে কয়বার, 2 বার, মানে 6 মাস পর পর। তাহলে M এর মান হচ্ছে কি 2। তাহলে এখন আমরা মান বসাই, I এর মান 2.14 আর M হচ্ছে 2, ক্যালকুলেশন করে 0.07 এবং 1 দিয়ে বিয়োগ করার পর 0.1449, 14.49। এখন সেলিম সাহেব দেখবি কোন ব্যাংকে টাকা রাখা যায়। এখন আমাদের সোনালী ব্যাংকে দিবি হচ্ছে 12.55% আর আমাদের রূপালী ব্যাংকে টাকা দিবে কত, 14.49%। তাহলে আমরা নিজেরাও তো বলতে পারি রূপালী ব্যাংকে টাকাটা রাখেন সেলিম সাহেব, এটাই তো আমরা বলতে পারি। হ্যাঁ, তাই আমরা বলবো হচ্ছে প্রকৃত সুদের হার বেশি হয়। মতামতটা কি হবে, প্রকৃত সুদের হার বেশি হয়, সেলিমের রূপালী ব্যাংকে টাকা জমা রাখা কি উচিত, ব্যাংকে জমা রাখা উচিত। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা অঙ্কটা কি করছো, বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো কমেন্ট বক্সে সে মতামত লিখবে যে কোথায় বুঝতে পারো নাই। পরবর্তীতে আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাস দেখবে। পরে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং অবশ্যই বাসায় পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।